আজকে হচ্ছে আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের 2015 সালের একটা পরীক্ষার শুধুমাত্র গণিতাংশ সমাধান করে দেবো একদম ব্যাখ্যা সহ শর্টকাট টেকনিক দিয়ে। আমাদের টার্গেট হচ্ছে বিগত 10 বছরের গণিত প্রশ্ন প্রাইমারির আপনাদেরকে একদম ফ্রিতে সমাধান করে দেওয়া। আপনারা যারা হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক মানে হচ্ছে নবম গ্রেডের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা হচ্ছে প্রাইমারি সহকারীর একটা সামনে বড় সড়ো সার্কুলার আসতেছে ওইটার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা খাদ্য অধিদপ্তরের জন্য আপনারা পরীক্ষা দিবেন, শিক্ষক নিবন্ধনের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই গণিত ক্লাসগুলো খুব 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 হেল্প করবে। কারণ আমরা হচ্ছে একটা এমসিকিউ নট অনলি শুধুমাত্র একটা এমসিকিউ সমাধান করে চলে যাচ্ছি, আমরা এমনভাবে একটা এমসিকিউ সমাধান করতেছি যেন এই রিলেটেড বা এই টাইপের যে কোনো এমসিকিউ আসুক আপনারা যেন উত্তর করতে পারেন। আর আমি প্রত্যেকটা ক্লাসে একটা কথা বলি, সেটা হচ্ছে প্রাথমিক সহকারী পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে বিশেষ করে গণিত, ওইগুলো হচ্ছে এমন সহজ সহজ প্রশ্ন আসে। আপনার এইটার জন্য হচ্ছে ম্যাথের জাহাজ হইতে হবে না, এত বড় ম্যাথ বই পড়তে হবে না, বড় বড় কোর্সে ভর্তি হইতে হবে না। আপনি জাস্ট হচ্ছে যদি হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে একটু বুদ্ধি খাটান, দেখবেন যে আপনি প্রত্যেক প্রশ্ন অলল করে পারতেছেন, বুঝতে পারছেন। এটার জন্য আপনার এত চিন্তা করারও দরকার নাই, এত বড় বড় কোর্সে ভর্তি হওয়ারও দরকার নাই, এত বড় বড় বই পড়ারও দরকার নেই। আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে যে অ্যানাউন্সটা আপনাদেরকে দিতে চাই, আপনারা যারা হচ্ছে প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন, মানে হচ্ছে আপনার প্রাইমারি এবার হতেই হবে, বা শিক্ষক নিবন্ধনের জন্য যারা হচ্ছে নিচ্ছেন যে আমার শিক্ষক নিবন্ধন এবার হতেই হবে, আপনাদের জন্য আমাদের একটা স্পেশাল সাজেশন আছে, খুবই শর্ট একটা সাজেশন, যেটাকে আমরা বলি সুপার শর্ট সাজেশন। ঠিক আছে, আমরা আপনাদের জন্য হচ্ছে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে এত সুন্দর করে সাজেশনটা গুছিয়ে তৈরি করেছি, যে কেউ এই সাজেশনটা যদি ভালো করে পড়তে পারেন ইনশাল্লাহ হচ্ছে আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আমরা প্রত্যেক বছরে বলে থাকি 70% প্লাস কমন থাকবে, বাট এর চেয়েও বেশি আমাদের সাজেশন থেকে কমন থাকে। ঠিক আছে, যারা হচ্ছে বিগত সালে আমাদের সাজেশন থেকে পরীক্ষা নিয়েছেন তারা আপনারা জানেন, বা রিসেন্টলি যারা খাদ্যের পরীক্ষা দিয়েছেন তারাও জানেন যে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন পড়ে এবং আমাদের সাজেশনটা কতটা গোছানো। পড়া যদি ভাই গোছানো হয় পড়তে ভালো লাগে। মনে করেন আপনি সাজেশনটা হাতে নিচ্ছেন, পড়তেছেন, পড়া বুঝতেছেন, ঠিক আছে, তাহলে দেখবেন যে পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হবে, পড়তেই ভালো লাগবে। এবং আমাদের সাজেশনটা ওই জিনিসটা অ্যাপ্লাই করা। অনেকেই আমাদেরকে বলে ভাই আপনার সাজেশনে কি এমন ওষুধ মেশানো আসে, শুধুমাত্র পড়তে ইচ্ছা করে, শুধু পড়তে ইচ্ছা করে। ঠিক আছে, এমন কোনো কিছু নাই, আমরা জাস্ট যেটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে গুছিয়ে রেখেছি, টাইপ ভিত্তিক ভাবে সিরিয়াল করে রেখেছি, যেই যখন আপনি এক টাইপ করতেছেন জাস্ট ওইগুলো আপনি ভালো করে সলভ করে ফেলতেছেন, যেই কারণে আপনার কাছে মজা লাগতেছে এবং পরীক্ষায় কমন আসলে উত্তর করতে পারতেছেন, বুঝতে পারছেন, এই নাথিং এলস। ঠিক আছে, আরেকটা কথা, আমরা কিন্তু আমাদের সাজেশনের পিডিএফ দিচ্ছি মাত্র 100 টাকায়। আপনারা হচ্ছে আমাদের সাজেশনের পিডিএফ পাবেন মাত্র 100 টাকায়। ঠিক আছে, আমরা কিন্তু এটা হার্ড কপি দিই না। আপনি হচ্ছে আমাদের পেজে SMS দিবেন, দিয়ে বলবেন আমি সাজেশন নিতে চাই, আমাদের সাপোর্ট টিম বিকাশ নগদ রকেট নাম্বার দিবে, টাকা পাঠাবেন, সাথে সাথে পিডিএফ ফাইলটা দিয়ে দিবে। এটা হোয়াটসঅ্যাপের থ্রুতেও নিতে পারেন, গুগল ড্রাইভের থ্রুতেও নিতে পারেন। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো গুগল ড্রাইভে নেওয়ার জন্য, কারণ গুগল ড্রাইভে সুন্দর করে সিরিয়াল করে আপলোড করা আছে, আপনি ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারবেন। ঠিক আছে, ওকে, আমরা তাহলে শুরু করি। এটা হচ্ছে 16 তারিখ 10 মাস, মানে হচ্ছে 2015 সালের কি মাস, অক্টোবর। হ্যাঁ, অক্টোবরের 16 তারিখে হওয়ার একটা পরীক্ষার শুধুমাত্র গণিত অংশের প্রশ্নগুলো হচ্ছে আমরা সমাধান করবো। ঠিক আছে, দেখেন কি বলছে। বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদ আসলের দ্বিগুণ হবে? এই টাইপের প্রশ্ন কিন্তু 24-এও আসছিল, তাই না? এবং আমি এই টাইপের প্রশ্ন আপনাদেরকে এর আগেও শর্টকাট টেকনিক দিয়ে সমাধান করে দিয়েছি, এবং এই টাইপের প্রশ্নই কিন্তু প্রাইমারিতে রিপিট হয়। শর্টকাট টেকনিকটা কি মনে রাখবেন, সূত্রটা হচ্ছে আর ইন্টু টি ইকুয়াল হচ্ছে 100 ইন্টু n মাইনাস 1। এই ফর্মুলাটা ভালো করে লিখে নেন, যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে হচ্ছে আপনি এই টাইপের ফর্মুলা দিয়ে অঙ্ক করবেন। ঠিক আছে, এখানে কোনটার পরিচয় এটা আমি বলে দিই। এখানে আর মানে হচ্ছে ভাই সুদের হার। আর মানে কি বলেন তো? আর মানে হচ্ছে সুদের হার। ঠিক আছে, তারপরে আসেন টি। টি মানে হচ্ছে সময়, টাইম। ঠিক আছে, আর আপনার এন মানে হচ্ছে এখানে যত গুণ, কত গুণের কথা বলছে, তত গুণ, যত গুণ, এটা হচ্ছে এন এর এন জিনিসটা। ঠিক আছে, তাহলে আপনাকে এখানে কি বের করতে বলছে দেখেন তো, বলছে কত বছরে, আপনাকে বছরটা বের করতে হবে, মানে আপনার সময় বের করতে হবে, মানে টি এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে টি ইকুয়াল কি লেখা যায়? টি ইকুয়াল লেখা যায় হচ্ছে 100 ইন্টু n মাইনাস 1, আর হচ্ছে টি এর সাথে গুণ, এই পাশে আসলে হয়ে যাবে হচ্ছে ভাগ, তাই না? 100। n মানে কি যত গুণ, কত গুণ? 2 গুণ, তার মানে n এর মান কত হবে? n এর মান 2 হবে। আর মানে হচ্ছে সুদের হার। সুদের হার কয় টাকা? 10 টাকা। এই যে আপনার অঙ্ক হয়ে গেল, 2 থেকে 1 চলে গেলে 1 ডিভাইডেড বাই 10, 10টা 100 ভাগ করলে কত হবে? 10। তার মানে আনসার কত হবে?
আনসার হবে হচ্ছে 10 বছর। কত হবে আনসার? 10 বছর। খুবই সহজে করে ফেলতে পারবেন, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন কিন্তু 24-এও রিপিট হয়েছে, 19-এও রিপিট হয়েছে। সো আপনারা যারা 25-26-এ পরীক্ষা দেবেন তখনও রিপিট হতে পারে। এই টাইপের অঙ্ক আসলে এই টাইপের শর্টকাট দিয়ে করে ফেলবেন, ঠিক আছে। ওকে, নেক্সট দেখেন। আচ্ছা, এখানে আমি আরেকটু কথা বলি, অনেকে একটু বিরক্ত হইেন না, কারণ হচ্ছে এই সুদ কষা থেকে যে টাইপের অঙ্কগুলো আসে, জাস্ট আপনি এই 3টা সূত্র মনে রাখবেন, তাহলে আপনি যে কোনো অঙ্ক আপনি করে ফেলতে পারবেন। 3টা সূত্র কি কি দেখেন। 1 নম্বর সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, সি ইকুয়াল পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n। যদি আপনার চক্রবৃদ্ধি মূলধনের কথা থাকে, ঠিক আছে, তখন আপনি এই ফর্মুলা অ্যাপ্লাই করবেন। 2 নম্বর ফর্মুলা হচ্ছে আসলের। ওই সূত্রটা কি বলেন তো? পি ইকুয়াল আমরা কি জানি, মনে আছে আমাদের? ইন্টারেস্ট, সুদ। আই ইকুয়াল হচ্ছে পি এন আর ডিভাইডেড বাই হচ্ছে 100, ঠিক আছে। আর 3 নম্বর সূত্র হচ্ছে এইটা, যেটা আমি একটু আগে লিখলাম, আর টি ইকুয়াল হচ্ছে 100 × n-1। জাস্ট আপনি এই 3টা সূত্র মনে রাখবেন, তাহলে হচ্ছে সুদ আসলের বা হচ্ছে সুদ কষার বা এই টাইপের যত অঙ্ক আছে এগুলো হচ্ছে আপনি এই 3টা সূত্র দিয়ে করে ফেলতে পারবেন। কোনটার পরিচয় কি আপনারা জানেন, আমি একটু যদি সাইডে লিখে দিই আপনাদের বোঝার জন্য। পি হচ্ছে আসল বা হচ্ছে মূলধন, পি হচ্ছে আসল বা হচ্ছে মূলধন, জাস্ট এই জিনিসগুলো মনে রাখবেন। পি হচ্ছে আসল বা হচ্ছে মূলধন। আর তো আমি একটু আগে বললাম সুদের হার, আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে সময়, ঠিক আছে। আর কি আছে? আর আই মানে হচ্ছে সুদ, সুদ বা হচ্ছে মুনাফা, যাই বলেন, বুঝতে পারছেন? এই তো এই জিনিসগুলো, তাহলে আপনার এই 3টা সূত্রতে কিন্তু ওই জিনিসগুলো সবচেয়ে কভার হয়ে যাবে। পরেরটা দেখেন, এটা কি বলছে, কোন সংখ্যার, এটাও কি রিপিটেড কোশ্চেন, এটাও 24-এ রিপিট হয়েছে, 15 তো আসছিল, এটা আবার 24-এ রিপিট হয়েছে। কি বলছে, কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে যোগফল 5-এর বর্গ হবে। আমি ধরে নেই এক্স সংখ্যার, আমাকে বলছে কোন সংখ্যার, ওই সংখ্যাটাই আমাকে বের করতে হবে। কোন সংখ্যার, আমি ধরে নিলাম এক্স সংখ্যার, এক সংখ্যার বর্গমূলের সাথে, এই যে আমি এক্স এর বর্গমূল লিখলাম, এক সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে, এই যে আমি 20 যোগ করলাম, যোগফল কত হবে? যোগফল 5-এর বর্গ হবে। 5-এর বর্গ কত? 5-এর বর্গ হচ্ছে 25। এখন আমাকে বলছে সংখ্যাটা কত, মানে এক্স এর মান কত। তো রুট এক্স ইকুয়াল কত লেখা যায়? 5। উভয় পক্ষে বর্গ করলে এক্স ইকুয়াল কত লেখা যায়? 5 5 25। তার মানে এক্স এর মান কত আসছে? 25। তার মানে 25 সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে যোগফল কত হবে? 5-এর বর্গ হবে, ঠিক আছে। দেখেন এটা কি বলছে, এই যে এই টাইপের প্রশ্ন কিন্তু শিক্ষক নিবন্ধনে প্রচুর রিপিট হয়, এবং শর্টকাট গুলো আমার প্রত্যেকটা ক্লাসে বলে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এবং আমার লসাগু গসাগুর উপরে আলাদারই একটা স্পেশাল ক্লাস আছে। আপনারা যারা জব হ্যাক্স পেজে আছেন, আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন, তাহলে দেখবেন যে লসাগু গসাগু নিয়ে আমার একটা সুন্দর 1 ঘন্টার একটা ক্লাস আছে। ওই 1 ঘন্টার ক্লাস দেখলে লসাগু গসাগু থেকে আপনাকে যেভাবেই প্রশ্ন করে আপনি উত্তর করতে পারবেন। উৎপাদকের উপরেও আমাদের একটা স্পেশাল ক্লাস আছে, খুব সুন্দর করে আলোচনা করে দিয়েছি। ওই ক্লাসটা দেখলে উৎপাদক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যদি আমাদের ওই যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো দেখেন, প্রাইমারি বলেন, শিক্ষক নিবন্ধন বলেন, খাদ্য অধিদপ্তর বলেন, বা এই টাইপের সমস্ত যত চাকরি আছে, কোনটাই হচ্ছে আপনাকে গণিত নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমাকে এখানে কি বলছে, 2টা সংখ্যার অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, আমাকে বলছে লসাগু কত। লসাগু নির্ণয় করার সূত্র হচ্ছে অনুপাত দ্বয়ের গুণফল ইনটু হচ্ছে গসাগু, গসাগু কত 4, এটাই হচ্ছে আমার আনসার। আমি আবারও বলছি, যদি অনুপাত দেওয়া থাকে 2টা সংখ্যা এবং তাদের গসাগু দেওয়া থাকে, তাহলে লসাগু সমান সূত্র হচ্ছে অনুপাত দ্বয়ের গুণফল ইনটু হচ্ছে গসাগু। তাহলে রেজাল্ট কত আসছে? 5 × 4 = 4 × 120। তার মানে লসাগু হচ্ছে 120। তার মানে আনসার এখানে কোনোটাই না, 120 এখানে আনসার নাই, বুঝতে পারছেন? পরেরটা দেখেন, একটি ফুটবলের ব্যাস দেওয়া আছে 10 ইঞ্চি, বলছে ফুটবলের আয়তন কত। বৃত্তের আয়তন, বৃত্তের ক্ষেত্রফল সূত্র মনে আছে না? বৃত্তের আয়তন নির্ণয়ের সূত্র কি? 4/3 πr3, 4/3 πr3, তাই তো? আচ্ছা, এখানে আর মানে কি? ব্যাসার্ধ, বার দেওয়া আছে ব্যাস, ব্যাসকে যদি আমি ব্যাসার্ধতে নিয়ে যাই তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে আমার ব্যাসার্ধ পেয়ে গেছি 5। ভালো করে বলতেছি, এই যে এই ভ্যালুটা 10 ইঞ্চি, এটা কিসের ভ্যালু? ব্যাসের ভ্যালু। আমাকে নিতে হবে ব্যাসার্ধতে, ব্যাস থেকে ব্যাসার্ধতে কেমনে নিতে হবে? 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়ে যাবে, তাই না? এই যে আমি ব্যাসার্ধতে ভ্যালুটা পেয়ে গেলাম। পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 22/7। অনেকেই বলবেন পায়ের মান তো ভাই 3.1416, এটাও কারেক্ট, কিন্তু আপনাকে তো পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। তখন আপনাকে এই মান নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। সেই কারণে আপনি এই মানটা নিয়ে কাজ করবেন। 22/7 বলা যে কথা, এই ভ্যালু বলা একই কথা, ঠিক আছে। জাস্ট এবার হচ্ছে এখানে ভ্যালুগুলো বসায় দেন, তাহলে আপনার আয়তনটা বের হয়ে যাবে। 4/3, পায়ের মান হচ্ছে 22/7, আর আর এর মান কত? 5, তার উপরে পাওয়ার 3। এটাকে ক্যালকুলেট করবেন, যত আসবে তত আনসার। খুব সম্ভবত এটা আসবে 5 to 3.60।
এত ঘন ইঞ্চি, ঠিক আছে? এটাকে ক্যালকুলেট করলে এই ভ্যালুটা আসবে। বুঝতে পারছেন? পরেরটা দেখেন, 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে। ভালো করে পড়েন, এই টাইপের ম্যাথের জন্য আপনার ম্যাথের এত নলেজ দরকার নাই, একটু বুঝলে আপনি উত্তর করে ফেলতে পারবেন। 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে। 12 জন শ্রমিক সমপরিমাণ টাকা কতদিন আয় করবে? সমপরিমাণ মানে ওই টাকা আয় করবে, তার মানে টাকা জিনিসটা আমার দেখার দরকার নেই, যেহেতু দুই জায়গাতে টাকা আছে এই জন্য টাকা দেখার দরকার নেই। তার মানে আমাকে যেটা করতে হবে যে 9 জন শ্রমিক আয় করে হচ্ছে 4 দিনে, তাহলে 12 জন শ্রমিক কয় দিনে আয় করবে, এটা হচ্ছে আমার আনসার। 9 জন শ্রমিক আয় করে কত দিনে? 4 দিনে, তাই না? তাহলে একজন শ্রমিকের জন্য কি আবার বেশি লাগবে, বেশি হলে আমরা কি করি? গুণ করি। যে এই জিনিসটা অনেকে বুঝেন না, এটা প্যাস লাগিয়ে দেন, কারণ ঐকিক নিয়ম করতে গিয়ে আপনারা এমন একটা প্র্যাকটিসে চলে আসছেন যে একের জন্য ভাগ করে দেন কম। কিন্তু ভাই একটু জিনিসটা বুঝতে হবে, আপনি 9 জন শ্রমিককে করতেছেন আয় 4 দিনে, 9 জন শ্রমিকে 720 টাকা আয় করতেছেন কয় দিনে? 4 দিনে। তাহলে একজন শ্রমিক যদি 720 টাকা আয় করেন তাহলে সময় কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই বেশি লাগবে। আর বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? আবারও বলছি, 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে। তাহলে একজন শ্রমিক যদি ওই 720 টাকা আয় করে তার সময়টা বেশি লাগবে, এই জন্য গুণ করছি। আমাকে বলছে যে 20 জন শ্রমিক কয় দিনে আয় করবে? 20 জন না, সরি 12 জন। 12 জন শ্রমিক কতদিন আয় করবে? তাহলে 12 দিয়ে ভাগ করে দেন, তাহলে আপনার আনসারটা চলে আসবে এতদিনে। এটা হচ্ছে আপনার আনসার। 3 4 12, 3 3 9, তার মানে কত আসবে আনসার? 3 দিন। ঠিক আছে? সমপরিমাণ টাকা আয় করবে কয় দিনে? 3 দিনে। ক্লিয়ার? এই টাইপের ম্যাথ করতে গেলে কি আপনার ম্যাথের জাহাজ হইতে হবে? এত বড় বই পড়তে হবে? নর্মাল ম্যাথ কাজে লাগাবেন। আপনি যে হাটে বাজারে যান, বাজার টাজার কেনাকাটা করেন, বা নর্মাল চিন্তা ভাবনা যে করেন দৈনন্দিন জীবনে, ওইভাবে এই জিনিসটা কাজে লাগাবেন, একটু মাথাটা খাটাবেন, দেখবেন যে উত্তর চলে আসছে। পরেরটা দেখেন, বীজগণিতের অঙ্ক, এটা আশা করছি আপনারা সকলেই পারবেন। বলে দেওয়া আছে a/b ইকুয়াল হচ্ছে 4, ফাইন। এবং আমাকে বলছে যে a প্লাস 2b ইকুয়াল হচ্ছে 12, তাই না? এখন আমাকে বলছে তাহলে a এর মান কত? তাহলে এখান থেকে যদি আমি a এর মানটা বের করি, এখান থেকে a ইকুয়াল কি লেখা যায়? 4b লেখা যায়, ক্রস মাল্টিপ্লাই করলে, তাই না? তাহলে a এর ভ্যালুটা এই জায়গায় বসায় দেন। এখানে যদি a সমান 4b বসাই, তাহলে এখান থেকে b এর মান কত আসতেছে? 6b ইকুয়াল 12, তাহলে b ইকুয়াল কত আসতেছে? 2। তাহলে এখানে b এর মান 2 বসায় দেন, তাহলে a এর মান কত আসতেছে? 8। আপনার কাছে তো a এর মানই জানতে চাইছে, তার মানে a এর মান কত হবে? 8। বুঝতে পারছেন? আচ্ছা, খুবই সুন্দর একটা অঙ্ক ঘর থেকে আসছে, বুঝতে পারলে আপনি নিমিষে উত্তর করে ফেলতে পারবেন। বলছে 4 6 7 x, এই হচ্ছে 4টা সংখ্যা, 4 6 7 x, এই 4টা সংখ্যা, তাদের গড় দেওয়া আছে হচ্ছে 5.5। এই 4টা সংখ্যার গড়, আপনি এই 4টা সংখ্যার গড় কেমনে বের করবেন? 4টা সংখ্যা যোগ করে 4 দিয়ে ভাগ করে দিবেন, এই 4টা সংখ্যার গড় হয়ে গেল। আর এই গড় ভ্যালু কত দেওয়া আছে? গড় ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5.5। এবার আপনাকে বলছে x এর মান কত। প্রশ্নটা পড়েন আমার এইদিকে তাকান, তাহলে আপনি উত্তরটা বুঝে যাবেন। 4 6 7 এবং 8, এই 4টা সংখ্যার গড় দেওয়া আছে। এই যে আমি 4টা সংখ্যার গড় বের করছি, 4টা সংখ্যার গড় কেমনে বের করবেন? এই 4টা সংখ্যা যোগ করে 4 দিয়ে ভাগ করবেন, তাহলে গড় বের হয়ে যাবে। এই 4টা সংখ্যার গড় হচ্ছে এটা। এবার আপনি এখান থেকে x এর মানটা বের করে ফেলেন, তাহলে আপনার অঙ্ক হয়ে যাবে 4 6 10, 10 আর 7 17, 17 প্লাস x ডিভাইডেড বাই 4 ইকুয়াল হচ্ছে 5.5। তাহলে আপনি যদি ক্রস মাল্টিপ্লাই করেন, 17 প্লাস x সমান কত লেখা যায়? 4 5 20 22। আর এইখান থেকে x ইকুয়াল কত লেখা যায়? 22 মাইনাস 17 ইকুয়াল কত? 5। তার মানে x এর মান কত হবে? x এর মান হবে হচ্ছে 5। বুঝতে পারছেন? 5 বলা যে কথা, 5.0 বলা একই কথা। পরেরটা দেখেন, এখানে বলছে 2 7 5 4 6 ও 10, এই সংখ্যাগুলো প্রচুরক, এটা সবাই পারার কথা, তাই না? প্রচুরক মানে কি? যে এই সংখ্যাগুলোর মধ্যে দেখতে হবে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি আছে, এটা হচ্ছে প্রচুরক। আর যদি সবগুলো একবার করে থাকে, সবগুলো যদি একবার করে থাকে, তাহলে কোনো প্রচুরক নাই। যেই সংখ্যাটা সবচেয়ে বেশি থাকবে এটা হচ্ছে প্রচুরক। যেমন আমি যদি আপনাকে অন্য একটা এক্সাম্পল দিই, যেমন মনে করেন এরকম 2 3 3 5 7, যদি বলা হয় যে এই সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কত, এই সংখ্যাগুলোর মধ্যে 3 আছে 2 বার, তার মানে প্রচুরক হবে হচ্ছে 3। মানে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে। আর যদি সবগুলা সংখ্যা একবার করে থাকে, বেশি বার না থাকে, তাহলে প্রচুরক কি হবে? প্রচুরক তাহলে নেই, কোনো প্রচুরকই নেই। যেমন দেখেন এখানে 2 একবার আছে, 7 একবার, 5 একবার, 4 একবার, 6 একবার, 10 একবার, সবগুলো একবার করে, তার মানে এখানে কোনো প্রচুরক নাই। বুঝতে পারছেন? পরেরটা দেখেন, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, সংখ্যাটি কত? এটা আপনি অনেকভাবে করতে পারেন, নর্মাল মেথডও করতে পারেন, গসাগু নির্ণয় করে করতে পারেন, আপনার ইচ্ছা। তবে আমি এত কঠিনভাবে যাবো না, খুব সহজ করে বুঝাই দিই। যেহেতু দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে,
এখন তাহলে হচ্ছে আপনার এইখানে যে কোনো একটা সংখ্যা হবে, আপনাকে বলছে ছোট সংখ্যা, ছোট সংখ্যা বড় সংখ্যার দিকে আমি একটু পরে যাই, মানে এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা হবে, তাই না? যেহেতু বলছে দুইটা সংখ্যার যোগফল কত, 17, তাহলে একটা সংখ্যা যদি 6 হয় আরেকটা সংখ্যা কত হবে বলেন? দুইটি সংখ্যার যোগফল 17, একটা যদি 6 হয় তাহলে আরেকটা কত হবে? আরেকটা 11 হবে, তাই না? দুইটি সংখ্যার যোগফল যদি 17 হয়, একটা যদি 8 হয় আরেকটা কত হবে? 9, একটা 9 হলে আরেকটা কি হবে? 8, তাই না? এবার দেখেন তো এই দুইটার গুণফল কি আবার 72 আসে কিনা? 6 আর 11 গুণফল কি 72 আসে? না, 66 আসে, তার মানে এটা আনসার হবে না। এটা দেখেন তো 8 নং 72, হ্যাঁ ভাই 72 আসতেছে, এটাও 8 নং 72 আসতেছে, কিন্তু 72 আসলে লাভ নাই, আমাকে কি বের করতে বলছে? ছোট সংখ্যা। ছোট সংখ্যা কোনটা দেখেন, এইখানে যদি আমি 8 এর সাথে 9 যোগ করি, দুইটা সংখ্যা তো একটা 8 আর একটা 9, তাহলে এদের মধ্যে ছোট সংখ্যা কে? আমি সংখ্যা দুইটা পেয়ে গেলাম 8 আর 9, এখন 8 আর 9 এর মধ্যে ছোট সংখ্যা কে? আমাকে কিন্তু ভাই ছোট সংখ্যা বের করতে বলছে। 8 আর 9 এর মধ্যে ছোট সংখ্যা কে? 8, তার মানে আনসার হবে হচ্ছে 8। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এইভাবে আপনি সহজে বের করে ফেলতে পারবেন। এটা দেখেন কি বলছে, নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভে একটা জিনিস বিক্রি করে। বুদ্ধি খাটাতে হবে, তাহলে আপনি পারবেন। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয় তাহলে খুচরা মূল্য কয় টাকা? প্রশ্ন পড়ে যারা বোঝে না, আমি আপনাকে ভেঙে বলে দিচ্ছি। মনে করেন আপনি এই জিনিসটা তৈরি করছেন, এটা হচ্ছে নির্মাতা খরচ। এই জিনিসটা আপনি তৈরি করছেন যত টাকা দিয়ে, তার 20% লাভে আপনি হচ্ছে আমার কাছে বিক্রি করছেন। আমি আবার যে টাকা দিয়ে কিনছি তার 20% লাভে খুচরা বাজারে আমি বিক্রি করছি, একদম ইয়ার কাছে, যে হচ্ছে জিনিসটা ব্যবহার করবো তার কাছে আমি বিক্রি করছি। এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে জানতে চাই তাহলে খুচরা মূল্যটা কত টাকা ছিল, যে আমি তার কাছে যে ফাইনালি বিক্রি করছি তাকে আমি কত টাকা দিয়ে জিনিসটা দিচ্ছি, এটাই আমাকে বের করতে বলছে। প্রশ্নটা আরেকবার পড়েন, বুঝে যাবেন যে নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভে একটা জিনিস বিক্রি করছে। নির্মাতা মানে যে নির্মাণ করছে, যে বিক্রেতা সে বিক্রি করছে। যদি ওই জিনিসের খরচ যদি 200 টাকা হয়, নির্মাণ খরচ যদি 200 টাকা হয়, তাহলে আমাকে বলছে খুচরা মূল্য কয় টাকা। নির্মাণ খরচ যদি ভাই 200 টাকা হয় আর নির্মাতা যদি 20% লাভে বিক্রি করে থাকে, তাহলে সে কত টাকা বিক্রি করছে? সে বিক্রি করছে হচ্ছে ভাই 240 টাকা। বুঝেন নাই? 200 সাথে 20% যোগ দেন, 20% মানে কত? 40, তাই না? 200 এর 20%, তাই না? 100 দোকানে 200, 20 দোকানে 40, তাই না? তার মানে 200 এর 20% কত আসে? 40। 200 এর 20% কত আসে? 200 এর 20% আসে হচ্ছে 40, ঠিক আছে? এই যে 200 আর তার 20% হচ্ছে কত? 40। তার মানে আমার নির্মাতা খুচরা বিক্রেতার কাছে কয় টাকা বিক্রি করতেছে? 240 টাকা বিক্রি করতেছে। এই খুচরা বিক্রেতা আবার কি করতেছে? এই 240 টাকা দিয়ে কিনে তার আবার 20% লাভে সে বিক্রি করতেছে। তাহলে এখানে কত আসতেছে দেখেন তো, 0 0 কাটা, এই 0 0 কাটা, 24 সাথে 2 গুণ দিলে কত হবে? 48। তার মানে 240 টাকা সে কিনছে, সে আবার এখানে 48 টাকা লাভ করতেছে। তাহলে সে কত টাকা বিক্রি করতেছে? 288 টাকা। এটা হচ্ছে আমার আনসার। অনেকে হয়তো মাথার উপর দিয়ে গেছে, কিছুই বুঝেন নাই। যারা বুঝেন নাই আমি আবারও বলতেছি, আপনি এই জিনিসটা তৈরি করছেন 200 টাকা দিয়ে, এই জিনিসটা আপনি তৈরি করছেন, তৈরি করতে আপনি 200 টাকা লাগছে। 200 টাকা তৈরি করে আপনি কি করছেন? খুচরা বিক্রেতার কাছে এটা 20% লাভে বিক্রি করছেন। যদি 200 টাকা তৈরি করছেন, তার 20% লাভে বিক্রি করছেন, আপনি তা এটা 240 টাকা তার কাছে বিক্রি করছেন। বুঝতে পারছেন? খুচরা বিক্রেতা আবার এটা কিনে নিয়ে কি করছে? তার আরো 20%, মানে 240-এর 20% করে সেইটা আবার মার্কেটে বিক্রি করছে। তো 240-এর 20% কত? 40। তার মানে সে টোটাল কত টাকা বিক্রি করছে? 288 টাকা বিক্রি করছে। ক্লিয়ার? পরে আসেন, একটি ত্রিভুজ আকৃতির জমির ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। বলছে প্রতি বর্গ মিটার খরচ যদি 2 টাকা হিসাবে হয়, তাহলে টোটালটার জন্য কত টাকা খরচ হয়েছে এটা আমাকে বের করতে বলছে। প্রশ্নটা আরেকবার বলেন। ত্রিভুজ আকৃতির জমি, এই যে মনে করেন এই আকৃতির জমি, ঠিক আছে? তার ভূমি দেওয়া আছে 75, তার উচ্চতা দেওয়া আছে 20। বলছে প্রতি বর্গ মিটার 2 টাকা হিসাবে ঘাস লাগাইতে কত টাকা খরচ হবে। তার মানে আমাকে কি করতে হবে? এই জায়গাটার ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফল যত হবে ততর সাথে 2 গুণ করে দেবো, কারণ প্রতি ক্ষেত্রফলে 2 টাকা করে খরচ হবে। যতটুকু আসবে ক্ষেত্রফল তার সাথে 2 গুণ করে দিলে আমার রেজাল্টটা হয়ে যাবে। তার মানে এই জিনিসটা ক্ষেত্রফল বের করতে হবে। যেহেতু এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ ভূমি গুণন উচ্চতা, তাই না? এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, তাই না? হাফ। ভূমি কত দেওয়া আছে? ভূমি দেওয়া আছে হচ্ছে 75। উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 20।
10 দোকানে 20, 10-এর সাথে 75 গুণ দিলে কত হবে? 750। তার মানে আপনার ক্ষেত্রফল কত আসছে? 750। প্রতি বর্গ মিটার কত টাকা খরচ? 2 টাকা খরচ। তো 750 সাথে 2 গুণ দিন কত হবে? 1500। তার মানে আপনার টোটাল কত টাকা খরচ হবে? 1500 টাকা খরচ হবে। বুঝতে পারছেন? দেখছেন প্রাইমারি ম্যাথ কত সহজ আসে, আপনি একটু বুদ্ধি খাটালে এগুলো উত্তর করতে পারবেন। এটা তো আরো সহজ। এই টাইপের প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে রিপিট হয়, বিসিএস এ বিষয়ে আসে এগুলা। কি দেওয়া আছে দেখেন তো, a/2 বলে দেওয়া আছে 3/2। ঠিক আছে, আবার বলছে b/c দেওয়া আছে হচ্ছে 7/6। এখন আমার কাছে জানতে চাইছে c/a কত। এইটা আপনার বের করার ক্ষেত্রে আপনার দেখতে হবে মিল কে। দেখেন এইখানেও বি আছে, এখানে বি আছে, বি হচ্ছে মিল। তার মানে এইখানে বি এর ভ্যালু দ্বারা এটারে গুণ করে দিবেন, আর এইখানের বি এর ভ্যালু দ্বারা এটারে গুণ করে দিবেন, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। এইখানে বি এর ভ্যালু কত? 7। তাহলে এই টোটাল জিনিসটা আপনি 7 দিয়ে গুণ করে দিন। 7 দ্বারা গুণ করলে কত আসবে? 3×7 = 21, 7 দোকানে 14। আবার এইটারে কি করবেন? এইটার বি দ্বারা গুণ করবেন। এটার বি এর ভ্যালু কত? 2। এটারে যদি 2 দ্বারা গুণ করেন তাহলে কত আসবে? 7 দোকানে 14, 6 দোকানে 12। এই যে ভ্যালু চলে আসছে। তার মানে এইটা হচ্ছে আপনার এ, এটা হচ্ছে আপনার বি, এটা হচ্ছে আপনার সি। কিন্তু এখানে আপনাকে কি বলছে? c/a বলছে। সি এর ভ্যালু কত? 12, এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হচ্ছে 21। এটাই হচ্ছে আনসার। কিন্তু এটা এখানে নাই, কারণ এখানে কমন জিনিস দিয়ে ভাগ দিয়ে দেন। কি দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে ভাগ দিলে 4 3 4 12, 3 7 21। তার মানে 4/7। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এইখানে আমরা যে ভুলগুলা করি সেটা একটু আপনাকে বলে দিই। এখানে কিন্তু ভাই c/a বলছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি ভাই a/c এর ভ্যালু বের করেন তাহলে কিন্তু হবে না। এটা যদি a/c হতো তাহলে কত হইতো জানেন? a এর ভ্যালুটা আগে আসতো, তারপরে c এর ভ্যালু আসতো। তাহলে আনসার কত হইতো জানেন? তাহলে আনসার হতো 7/4। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমি নর্মালটা নিয়মটা আবারও বলে দিচ্ছি। এইখানের বি এর ভ্যালু দ্বারা, এটা হচ্ছে এইখানের বি এর ভ্যালু, এই বি এর ভ্যালু দ্বারা এটারে গুণ করবেন, আর এই বি এর ভ্যালু দ্বারা এটারে গুণ করবেন। যেমন এইখানে বি এর ভ্যালু 7, 7 দ্বারা গুণ করছি। এখানের বি এর ভ্যালু 2, 2 দ্বারা গুণ করছি। ঠিক আছে, পরেরটা দেখেন। একটি গণিতের বই প্রকৃত মূল্যের 80% মূল্যে 72 টাকায় বিক্রয় হলে বইটির প্রকৃত মূল্য কত? প্রশ্ন পড়ে না বোঝার সম্ভাবনা আছে, আমি এটা আপনাকে ভেঙে বুঝা দিই। মানে বলছে একটা বইয়ের 80% হচ্ছে 72 টাকা, তাহলে বইয়ের 100% কত? মানে প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য হচ্ছে 100%। আপনি মনে করেন এই কলমের আমি আপনাকে বলে দিলাম যে তার 80% হচ্ছে 72 টাকা, তাহলে 100% কত? এটা বের করলে আপনার হবে। আপনার যদি 80%-এর ভাগ যদি 80% ভাগ যদি কত হয়? 72 হয়, তাহলে আপনার 1-এর জন্য কত হবে? কম হবে। আর আপনার 100-এর জন্য বের করতে হবে। 100-এর জন্য কত হবে? 72 × 100, এবারে বের হচ্ছে 80। 0 0 কাটা, 8 নং 72, 9 10 90। তার মানে আপনার জিনিসটার দাম হচ্ছে 90 টাকা। প্রশ্ন যারা বুঝেন না আমি আবারও বলি, মানে একটা জিনিসের 80%-এর দাম দেওয়া আছে, যে এই জিনিসের 80% হচ্ছে 72 টাকা, তাহলে ফুল জিনিসের দাম কত হবে? 80-র জন্য কত, 100-এর জন্য কত? শেষ আনসার। বুঝতে পারছেন? নিচের কোনটা মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা কাকে বলে? যেই সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, এটাই হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, যেমন এখানে 72 2 দিয়ে ভাগ যায়, মৌলিক সংখ্যা হবে না। 63 3 দিয়ে ভাগ যায়, মৌলিক সংখ্যা হবে না। 87 3 দিয়ে ভাগ যায়, এটাও মৌলিক সংখ্যা হবে না। তার মানে এখানে কোনোটাই না মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনটা? যেটা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, প্রাইম নাম্বার। একই ছাত্রাবাসে 30 জন ছাত্রের 32 দিনের খাবার আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হলো, নতুন ছাত্রের সংখ্যা কত? একটু পেস লাগবে তাই না? সহজ আমি করাই দিচ্ছি, সমস্যা নেই। আপনি এটা যেমন করবেন, আপনার তো হচ্ছে কি বের করতে হবে? ছাত্রের সংখ্যা বের করতে হবে তাই না? তাহলে 32 দিনের খাবার আসছে, কয়জন খায়? 30 দিনে। তাহলে একজন এই খাবারটা খাবে কয় দিনে বলেন? যদি এই খাবারটা যদি একজন খায়, এই 32 দিনের খাবার আছে 30 জনের, তাহলে এই খাবারটা একদিনে খায় তাহলে কম হবে না বেশি হবে বলেন তো? 30 জনের খাবার, 32 দিনের খাবার খায় 30 জনে, তাহলে একজনের জন্য তুমি কম দূরে, তাহলে 20 জনের জন্য কত হবে? 30 × 20 / 32। এখানে কত আসতেছে দেখেন তো? না, এখানে আমি ভুল বলি, 30/32 হবে না, এখানে 30 × 32 হবে। কারণ কি জানেন? কারণ আপনার 32 দিনের খাবার খাচ্ছেন 30 জনে। আপনি যদি একদিন খান তাহলে আপনার সময়, একদিনে যদি খান তাহলে সময়টা বেশি লাগবে, মানে মানুষটা বেশি লাগবে। আর যদি 20 জনে খান তাহলে কম লাগবে। তাহলে 30 × 32 / হচ্ছে 20।
শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 16, 3 16 কত 48, তার মানে 48 জন হচ্ছে টোটাল সংখ্যা। যে আপনার কাছে হচ্ছে আসে কতজন 30 জন, তাহলে 48 জন থেকে 30 জন বাদ দিয়ে দেন, তাহলে কত থাকবে 18 জন। তার মানে নতুন ছাত্র আসছে কতজন 18 জন। এখানে 18 আনসার নাই, তার মানে আনসার হচ্ছে কোনোটাই না। যারা বুঝেন নাই তাদেরকে আমি বলি শর্টকাটটা মনে রাখবেন। শর্টকাটটা হচ্ছে 31 সাথে 32 গুণ দিয়ে পরে যতজনের জন্য বের করতে হবে সেটা দিয়ে ভাগ দিয়ে দেবেন। যেটা আসবে এই রেজাল্ট থেকে হচ্ছে আগের ছাত্রগুলো বাদ দিয়ে দেবেন, তাহলে নতুন কয়জন আসছে এটা বের হয়ে যাবে। এই ছিল হচ্ছে আমার প্রাইমারি বিগত সালের প্রশ্ন সমাধান। আমি শেষ সময় যেটা বলতে চাই, আমাদের টার্গেট হচ্ছে বিগত 10 বছরের প্রশ্ন আপনাদেরকে ফ্রিতে সমাধান করে দেওয়া, এবং 10 বছরের প্রশ্ন যদি আপনি ভালো করে ব্যাখ্যা সহ সমাধান করতে পারেন, ম্যাথ নিয়ে চিন্তা করতে হবে না। ম্যাথের জন্য আপনার এত বড় বইও পড়া দরকার নাই, কোর্সও করা দরকার নেই, ঠিক আছে। আর একটা কথা, আপনারা যারা হচ্ছে প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন, শিক্ষক নিবন্ধনের জন্য নিচ্ছেন, খাদ্যের জন্য নিচ্ছেন, যে আপনার চাকরি হতেই হবে, আমাদের একটা সুন্দর গোছানো সুপার শর্ট সাজেশন আছে, আমরা পিডিএফ দিচ্ছি মাত্র 100 টাকায়। আপনি চাইলে ওই সাজেশনটা নিয়ে প্রস্তুতি নিতে পারেন। এবং আমাদের সাজেশন কতটা গোছানো আপনার হাতে না গেলে আপনি বুঝবেন না, ঠিক আছে। অনেকে আছেন যে হচ্ছে শেষ সময় অল্প পরে হচ্ছে সেরা একটা রেজাল্ট করতেছেন, আপনাদের জন্য আমাদের সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আমাদের সাজেশনটা শর্ট এবং শর্টকাট টেকনিক দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে আলোচনা করা আছে, ঠিক আছে। আপনি অল্প সময় পরে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।